বাঁচতে পারবে না, সে সে কাউকে ছাড়বে না। ভৌতিক ঘটনা অবলম্বনে আজকে আমাদের নিবেদন, শীতের রাতে ভুতুড়ে স্টেশনে। ট্রেনটা যখন শালবনী স্টেশনে থামল, সন্ধে তখন প্রায় 6টা। একই শীতকাল, তাই সূর্যি মামা অনেক আগেই ডুব দিয়েছে পশ্চিম দিকে। আদো ছায়া ছায়া নুড়ি বিছানো প্ল্যাটফর্মটিকে বেশ লাগছিল। এখানে গাড়ি বেশিক্ষণ দাঁড়ায় না। ট্রেন থেকে নামলাম, হাতে একটা সুটকেস নিয়ে এগিয়ে গেলাম স্টেশন মাস্টারের ঘরের দিকে। প্ল্যাটফর্মে লোকজন নেই। যে 2-4জন যাত্রী নামলো, তাদের আর দেখতে পেলাম না। হয়তো তারা কাছাকাছি থাকে, তাই লাইন টপকে বাইরে থেকে পা বাড়িয়েছে। স্টেশন মাস্টারকেও পেলাম না। বুকিং কাউন্টারে একজন বসে আছে, সেও ডিউটি শেষ হবার অপেক্ষায়। একটু দূরে একজন কুলি বসে চাদর মুড়ি দিয়ে। আমি বুকিং কাউন্টারের ভদ্রলোকটিকে জিজ্ঞেস করলাম, এখন কোনো বাস পাওয়া যাবে সাঁওতালডি যাবার? ভদ্রলোকটি আমার মুখের দিকে চেয়ে বললেন, না, তবে কারখানার কোনো গাড়ি যদি এসে যায় তবে হয়তো যেতে পারবেন। আমি আর কথা না বলে দাঁড়িয়ে রইলাম। ভদ্রলোক আমার ওইভাবে দাঁড়িয়ে থাকা দেখে বললেন, তবে পাশে দেখুন একটা যাত্রীর ঘর আছে, নামমাত্র ওয়েটিং রুম, খুব একটা প্রয়োজন হয় না বলে ওটার আর সংস্কার হয় না, ধুলোয় ভরা। আমি জিজ্ঞেস করলাম, রাতে কি স্টেশন ফাঁকাই পড়ে থাকে? তা কেন হবে, কুলি থাকবে, স্টেশন মাস্টার থাকবে। তেমন প্রয়োজন হলে মাস্টার মশাইকে বলে কাউকে চাটা আনিয়ে নিতে পারবেন। চায়ের নামটা শুনে খুশি হলাম। তা আপনার ডিউটি কখন শেষ হবে? 8টায়। আমি আর দাঁড়ালাম না, সোজা ঘুপচি ওয়েটিং রুমটায় ঢুকে পড়লাম। পকেটে রুমাল নেড়ে ধুলো উড়িয়ে বসে পড়লাম। ক্রমে সন্ধ্যা নেমে এলো। বুকিং কাউন্টারটা অন্ধকার। একমাত্র স্টেশন মাস্টারের ঘরে হ্যারিকেনের আলো জ্বলল। বুঝলাম রাতে পরের স্টেশন মাস্টার আসবেন। কুলিরা কাছে পিঠে নেই। জমাট কুয়াশা নেমে এলো স্টেশনটাকে গ্রাস করতে। আমি একা বসে ওয়েটিং রুমে, কেউ নেই যে 2-4টে কথা বলবো। সিগারেট বের করে দেশলাই জ্বালালাম। ধোঁয়া ছাড়তে ছাড়তে নানা রকম কথা ভাবতে লাগলাম। কি দুর্ভোগ, ট্রেন আসতে দেরি হলো বলে এত ঝঞ্ঝাট। যাক, আর ভেবে কি লাভ। বাইরে থেকে ঠান্ডা হাওয়া ভিতরে ঢুকলো। এখন বেশ শীত শীত করছিল। সুটকেস খুলে একটা চাদর বের করতে যাব, এমন সময় কে যেন বলে উঠল, কি ঠান্ডা বলুন, তা মশাইয়ের কি কলকাতা থেকে আগমন? চমকে উঠলাম আমি। কেউ ছিল না। অসত এ কণ্ঠস্বরকার। পাশে তো কেউ ছিল না। সত্যি আমি ছাড়া তো কেউ ছিল না এখানে। তবে কি মনের ভুল? ভাবতে পারছি না।
আমার কাছ থেকে উত্তর না পেয়ে আবার সেই কণ্ঠস্বর, মশাই জবাব পেলাম না যে। আমি দেশলাই জ্বালিয়ে আগুন দিতে যাব, তখনই চোখে পড়ল অপাদ মস্তক সাদা চাদরে ঢাকা ভদ্রলোককে। যাক বাবা, একজন সঙ্গী পাওয়া গেল তাহলে। আচ্ছা মশাই, এখান থেকে যাবেন কোথায়? সাঁওতালডি? হ্যাঁ, নতুন টাউনশিপ, বেশ জায়গা, তবে এখন ওখানে লোকজন খুব একটা নেই। ঠিক তাই। তা কী করব বলুন? একজনের সঙ্গে দেখা করা দরকার, তাই এত দূর পথ ঠেঙিয়ে আসা। তা এত দেরি কেন? নিশ্চয়ই ট্রেন লেট। আমি প্রশ্ন করলাম, আপনি যাবেন কোথায়? যাব তো অনেক দূর, কিন্তু রাতে গাড়ি পাবো না বলেই ঢুকে পড়লাম এখানে। কোনো রকমে রাত কাটলেই বেরিয়ে পড়বো এখান থেকে। বাড়ি কত দূর? বাড়ি এখানে নয়, আপনার মতো আমাকেও যেতে হবে এক বন্ধুর বাড়ি। বন্ধুর অসুস্থতার খবর পেয়েছি, না গিয়ে পারা যায়? তারপর কিছুক্ষণ আমরা দুজনে চুপ। বাইরে মনে হলো বৃষ্টি পড়ছিল। উঠে গিয়ে দেখলাম অনুমানটা ঠিক। আবার যেই বসতে যাব, হঠাৎ লোকটি কাঁকিয়ে উঠলেন, মশাই একটু দেখে বসুন। দুঃখিত, কিছু মনে করবেন না, দেখতে পাইনি। আমি দুঃখ প্রকাশ করলাম। ঠিক আছে ঠিক আছে, আসলে কি জানেন, আমার ডান পায়ের বড্ড ব্যথা। কী যে হয়েছে বুঝতে পারি না। ডাক্তার দেখাননি? ডাক্তার? গাঁয়ের ডাক্তার দেখিয়েছিলাম, ওদের আর কতটুকু ক্ষমতা। তারপর কি জ্বর জানেন, উল্টে পায়ের আঙুলগুলো কাটতে হলো। এখনো মাঝে মাঝে ব্যথা হয়। শহরে যাননি কেন? শহরে গিয়ে দেখানোর পয়সা ছিল না। তারপর যেদিন মশাই কিছু পয়সার মুখ দেখলাম, তখন ভোগ করার আর সময় পেলাম না। মানে মানে বুঝতে পারলেন না? সংসার গেল বেড়ে, ভোগের লিপসা গেল কমে। আচ্ছা মশাই, একটা কথার জবাব দেবেন? কি বলুন? আমি বললাম, আপনি ভূত বিশ্বাস করেন? প্রশ্নটা শুনে থতমত খেয়ে গেলাম। এ আবার কি প্রশ্ন রে বাপ? বেশ কথা হচ্ছিল, হঠাৎ এ আবার কি কথা? কই জবাব দিলেন না যে? না, বিশ্বাস করি না। আমি জবাব দিলাম, মশাই আমিও বিশ্বাস করতাম না, কিন্তু একদিন আমাকে বিশ্বাস করতে হলো। সে এক ভয়ানক অভিজ্ঞতা। বলুন না শুনি, সময় কেটে যাবে। জানেন মশাই, সেদিনটা ছিল বর্ষার একটা দিন। হুগলির এক গ্রাম থেকে বেরিয়ে পড়লাম বন্ধুর অসুস্থতার খবর পেয়ে। বাড়ি থেকে বেরিয়ে সোজা হাওড়ায়, ওখান থেকে ট্রেনে চেপে রওনা দিলাম আগ্রার উদ্দেশ্যে। বিকেলের পর পৌঁছালাম আগ্রায়। সেখান থেকে রিক্সা নেব বলে স্ট্যান্ডে গেছি, দেখলাম সেদিন রিক্সা চলা বন্ধ। কারণটা কি কেউ বলতে পারল না। আগত্যা হাঁটা পথেই এগোতে লাগলাম।
মাঝে একটা ছোট্ট চায়ের দোকানে চা বিস্কুট খেয়ে আবার জিজ্ঞেস করে করে পথ হাঁটতে লাগলাম। সন্ধ্যা নেমে এলো পথে, চারপাশটা ফাঁকা, একটা লোককেও পথে দেখলাম না। যাচ্ছি তো যাচ্ছি, অন্ধকার ছেয়ে ফেলল মেঠো পথটাকে। হঠাৎ দেখলাম সামনে দিয়ে একটা লোক হন হন করে হেঁটে যাচ্ছে। আমি তাকে ডেকে আমার গন্তব্যস্থান বললাম। লোকটি বলল, আসুন আমার সঙ্গে। তবে মশাই, আমি কিন্তু যাব না আপনার সঙ্গে, কারণ আপনার পথ একদিকে আর আমার পথ অন্যদিকে। রাস্তার মোড়ে একটা বট গাছ আছে, ওটাই নিশানা। বট গাছের কাছে আসতেই লোকটা আমাকে ছেড়ে চলে গেল, আর একটা কথা বলে গেল, পথটা ভালো নয়, সাবধানে যাবেন। আমি বলতে যাব, দেখি লোকটা নিমেষে অনেকটা পথ এগিয়ে গেছে। আমার গাটা ছমছম করতে লাগলো, একরকম জেদ চেপে গেল, যে করেই হোক পৌঁছাতেই হবে। যাচ্ছি তো যাচ্ছি, চারিদিক অন্ধকারের মাঝে দেখতে পেলাম একটা বাড়ি। কাছে যেতেই দেখি ঠিকানাটা ঠিক। যাক, তাহলে ঠিক জায়গাতেই এসেছি। দরজায় ধাক্কা দিতে যাব, এমন সময় কে যেন ভিতর থেকে বলল, আসুন, দরজা খোলা আছে। ভেতরে ঢুকলাম। একজন মহিলা বললেন, বসুন। একটা মোড়াতে বসলাম। মহিলাটি চলে গেল। বন্ধু কোথায় তবে ভাবছি, এমন সময় দেখি বয়স্ক এক ভদ্রলোক এসে দাঁড়ালেন আমার সামনে। আমি তার দিকে চেয়ে দেখলাম গালের হাড়গুলো স্পষ্ট, চোখগুলো কালো গর্তে জল করছে। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, নিতাই কেমন আছে? ভদ্রলোক মুচকি হেসে জবাব দিলেন, একটু ভালো। তোমার নাম কি? ললিত? হ্যাঁ। নিতাই কোন ঘরে আছে? ওর কথা বলো না, একটু সুস্থ হয়েছে কি অমনি বেরিয়ে পড়েছে। কোথায় গেছে? আজ হয়তো ফিরতে পারবে না, তবে কাল সকালে ফিরবেই। তোমার কোনো কষ্ট হবে না, খেয়ে দিয়ে শুয়ে পড়বে, সকালেই দেখতে পাবে নিতাইকে। ভদ্রলোকের কি পরিচয় এখনো জানতেই পারলাম না, হয়তো নিতাইয়ের কেউ হবে। আমি আর সেটা জিজ্ঞেস করলাম না। রাতের খাবার দিতে এসেছিল মহিলাটি। খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। কখন যে ঘুমে ঢলে পড়লাম বুঝতেই পারলাম না। মাঝরাতে ঘুম ভেঙে যেতেই দেখলাম জানালা দিয়ে বৃষ্টির ঝাপটা আসছিল। উঠে জানালাটা বন্ধ করতেই দেখি চাদর মুড়ি দিয়ে কে যেন দাঁড়িয়ে। বেশ ভয় পেলাম, চেঁচিয়েই বললাম, কে কে ওখানে? আমি নিতাই রে ললিত। তুই শুনলাম সকালে ফিরবি। দূর বোকা, তুই এসেছিস আর আমি না এসে থাকতে পারি? তা এখানে যখন এসেছিস থেকে যা কটা দিন। না রে, তুই যখন একটু ভালো হয়েছিস ভাবছি কালকেই ফিরে যাব। কিন্তু ললিত, আমি তোকে ছাড়লে কি হবে? এরা তো তোকে ছাড়বে না।
খারাপ জায়গায় এসেছিস, আর আমার সেই শক্তি নেই যে তোকে এখান থেকে বেরিয়ে যেতে বলবো। কেন, তুই কি তবে? নিতাই লম্বা হতে লাগলো, এত লম্বা হতে লাগলো যে ঘরের ছাদ খুঁড়ে বেরিয়ে ওর মাথা। আমি ছুটে পালাতে যাব, দেখি বয়স্কটা আর সেই মহিলা দাঁড়িয়ে। ঘরের মধ্যে গরম হাওয়া, দম বন্ধ হয়ে আসছিল। চেঁচিয়ে বললাম, ছেড়ে দে নিতাই, আমাকে বিপদে ফেলে তোর কি লাভ? নিতাই নেই ঘরে। দুটো ছায়ামূর্তি আমাকে জাপটে ধরল যেন অজগরের প্যাঁচ। দম নিতে পারছিলাম না। তারপর কি? আমি প্রশ্ন করলাম। কোনো উত্তর নেই। দেশলাই জেলে দেখি কেউ নেই। শীতের রাতে গায়ে ঘাম জমল। নিমেষে কর্পূরের মতো হয়ে গেল আমার সঙ্গীটি। ছুটে বেরিয়ে গেলাম। একজন কুলিকে কাছে পেলাম, সেও আমল দিল না আমাকে। আবার ছুটে গেলাম স্টেশন মাস্টারের ঘরে। সেখানেও কেউ নেই, লণ্ঠন জ্বলছে। এ কি ঘটল? প্ল্যাটফর্মে চলে এলাম, দেখি এখানে রেল লাইনও নেই। পেছনে ফিরে দেখলাম ধু ধু ফাঁকা মাঠ। প্রাণ ভয়ে দৌড় লাগালাম। কতক্ষণ দৌড়েছি জানি না। সকাল হতে দেখলাম কলকাতার বাড়িতে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।